প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আমরা আমাদের রেচন প্রক্রিয়া যে অধ্যায় মানে অষ্টম অধ্যায়ের প্রথমাংশ আগে পড়েছিলাম। এখন শেষাংশ যেটুকু, সেখান থেকে আমাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা যেগুলো পড়তে হবে সেই অংশগুলো একটু খেয়াল করো। বোর্ডে আমি একটা চিত্র এঁকেছি, যারা বইটা আগে পড়েছো তারা জানো যে এটা ডায়ালাইসিস সম্পর্কে এখানে আলোচনা। কিভাবে ডায়ালাইসিস করে তার একটা ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে চিত্রটা আমি এখানে এঁকে রেখেছি আগে থেকেই। আমরা এই প্রসঙ্গে পরে আসছি। তো রেচন প্রক্রিয়া যেহেতু মূলত মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি, কাজেই রেচন প্রক্রিয়ার কথা বলতে গেলে অবশ্যই বৃক্ক বা কিডনি সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে তোমরা অবশ্যই আগে বৃক্কের চিত্র আঁকতে শিখবে, বৃক্কের গঠন সম্পর্কে জানবে, বৃক্কের কাজগুলো জানবে। তারপরে হচ্ছে আমরা এর বাড়তি যে অতিরিক্ত অংশগুলি আছে সেগুলি সম্পর্কে পড়ব বা জানব। তোমাদের বইয়ের ফার্স্ট পেজ যেটা মানে অষ্টম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা যেটা, এখানে একটা পিকচার হয়তো তোমরা অনেকে লক্ষ্য করেছো যে মানুষের বৃক্কের অবস্থানটা কোথায়, আর এখানে একটা যন্ত্রের মতো দেখা যাচ্ছে। এটা আসলে কৃত্রিম বৃক্ক বা কিডনি। তোমরা শুনলে খুশি হবে যে বাংলাদেশের একজন বিজ্ঞানী ডক্টর শুভ রায়, উনি মানুষের দেহে প্রতিস্থাপন উপযোগী বৃক্ক বা কিডনি আবিষ্কার করেছেন। ওনার বাড়ি চট্টগ্রামে, বর্তমানে উনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মরত আছেন। তিনি এবং তার সহকর্মীরা প্রায় 5 বছর গবেষণা করেই এই বৃক্ক বা কিডনি আবিষ্কার করেছেন, যেটা মানবদেহে প্রতিস্থাপন উপযোগী। আমি কয়েকদিন আগে একটা সাময়িকীতে পড়েছিলাম যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,80,00,000 মানুষ বৃক্ক বা কিডনির যে সমস্যাগুলো বা কিডনির সমস্যায় আক্রান্ত হয়। 1,80,00,000 সংখ্যায় অনেক বেশি। এর মধ্যে যাদের প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো ধরা পড়ে তারা হয়তো বা এগুলি থেকে পরিত্রাণ পান এবং বেশিরভাগ মানুষই হয়তো সুস্থ হয়ে যান। তারপরেও এই 1,80,00,000 মানুষের মধ্যে প্রায় 40,000 মানুষ আছে যাদের কিডনি বা বৃক্ক পুরোপুরি অকেজো বা বিকল হয়ে যায়। 40,000 মানুষের বৃক্ক বা কিডনি পুরোপুরি বা সম্পূর্ণ বিকল বা অকেজো হয়ে যায়, যেটা আর কাজ করে না। এই 40,000-এর মধ্যে 30,000 প্রতি বছর মৃত্যুবরণ করছে। একটা পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 30,000 মানুষ কিডনি ফেলিয়ারের কারণে বা কিডনি অকেজো হয়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করছে। আর বাকি যে 10,000 তাদের মধ্যে কিছু অংশ হয়তো সেটা 1-2,000 হবে যারা কিডনি প্রতিস্থাপন করতে পারছে, যাদের নিকটাত্মীয় থেকে যারা কিডনি নিতে পারছে বা নিকটাত্মীয় তাদেরকে কিডনি দান করছে, ফলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। আর অন্যরা যাদের অ্যাবিলিটি আছে তারা এই যে প্রক্রিয়াটা আমি বোর্ডে যে চিত্রটা এঁকেছিলাম ডায়ালাইসিস, এই প্রক্রিয়াতে রক্ত থেকে দূষিত বর্জ্য পদার্থগুলিকে অপসারণ করে। এই মেশিনটা পুরো একটা বৃক্কের মতো কাজ করবে। বৃক্কের মধ্য দিয়ে যেরকম রক্ত পাস হলে রক্তগুলো থেকে নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সেগুলি আলাদা হয়ে যাবে। এখানেও একই রকম এই ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে যাওয়ার সময় রক্তের মধ্যে যে নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থগুলি আছে সেগুলো অনেকটাই কিছুটা দূর হয়ে যায়, আর বিশুদ্ধ রক্তগুলো আবার দেহে প্রবেশ করে। তবে এতদিন আমাদের ধারণা ছিল যে হয়তোবা 50%, 60% কাজ হয়তোবা এটা দিয়ে করা যায় মেশিনের সাহায্যে, কিন্তু বর্তমানে আমরা আরেকটা তথ্য থেকে জানতে পারলাম যে বৃক্ক যেই কাজটা করে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে আমরা যে কাজটা করি সেটা বৃক্কের মাত্র একটা বৃক্কের 13 ভাগ কাজ করতে পারে এই মেশিনটা, আর বাকি বিশাল একটা অংশের কাজ কিন্তু সম্ভব না। তবে এই 13 ভাগ কাজ করলেও মোটামুটি একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তবে এই প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। বুঝতেই পারছো, যেহেতু একজন মানুষের শরীরে যে রক্ত থাকে এই রক্তগুলোকে এই ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে প্রবাহিত করাবে, দেন রক্তগুলো মেশিনের মধ্য দিয়ে গিয়ে পরে আবার মানবদেহে প্রবেশ করবে। কিছুটা সময় তো অবশ্যই লাগবে এবং এটা এক্সপেন্সিভ বা ব্যয়বহুল একটা প্রক্রিয়া। সবার অ্যাবিলিটি তো নাই যে এত টাকা খরচ করে এই প্রক্রিয়াগুলো করার, তো সেই ক্ষেত্রে তো তার মৃত্যু অনিবার্য। বাংলাদেশে অনেক মেডিকেল সেন্টারে বা অনেক হাসপাতালে এই প্রক্রিয়াগুলি চালু আছে, তবে সরকারিভাবে এখনও প্রতিটি জেলা পর্যায়ে এই ব্যবস্থাগুলো এখনও চালু হয়নি। ঢাকাতে অনেকগুলিতে আছে, তবে আমি যতটুকু জানি গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহর প্রতিষ্ঠিত একটা
হাসপাতাল ঢাকাতে আছে, গণস্বাস্থ্য কেন্দ্র, সেখানেই কিন্তু সবচেয়ে কম খরচে ডায়ালাইসিস করা যায়। এবং ডক্টর জাফরুল্লাহ যিনি মুক্তিযুদ্ধের সময় উনি সুদূর বিদেশ থেকে যেখানে উনি পড়াশোনা করছিলেন, পড়াশোনা শেষ করে এবং পিএইচডি অর্জন করতে গেছিলেন, সেটা শেষ না করেই উনি কী করেছেন, মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য এই ইন্ডিয়া শরণার্থী শিবির যেখানে বাঙালিরা আশ্রয় নিয়েছিল, যেখানে গেরিলা প্রশিক্ষণ নিয়েছিল, সেখানে উনি এসেছেন ওদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে, কমান্ডো ট্রেনিং দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের হেল্প করার জন্য। তো পরে ওই ভদ্রলোক, ওনার অনেক টাকা, যেহেতু উনি একটা মেডিকেলের প্রতিষ্ঠাতা, কিন্তু ওনারও 2টা কিডনি অকেজো হয়ে গেছে। আমি যতদূর জানি উনি ডায়ালাইসিস করেই বর্তমান জীবন ধারণ করছেন। হয়তো বা ওনার অ্যাবিলিটি আছে প্রতিস্থাপন করার জন্য, কিন্তু প্রতিস্থাপন উপযোগী কিডনি ওনার রিলেটিভ যারা, তারা হয়তো ওনাকে ওইভাবে দিতে পারেননি। আর দিতে গেলেও টিস্যু ম্যাচ করে কিনা সেটা একটা ব্যাপার আছে, আমরা পরের অংশে পড়তে গেলে তোমাদেরকে সেই সম্পর্কে বলবো। তো ডক্টর শুভ রায় যিনি, এই ডক্টর শুভ রায় উনি চট্টগ্রামেরই বাসিন্দা। আমরা যারা চট্টগ্রামে আছি আমাদের জন্য এটা একটা গর্বের ব্যাপার যে উনি একজন বাংলাদেশের নাগরিক যিনি কৃত্রিমভাবে বৃক্ক বা কিডনি মানবদেহে প্রতিস্থাপন উপযোগী সেটা আবিষ্কার করেছেন। ইতিমধ্যে কয়েকটা প্রাণীর দেহে এটা প্রয়োগ করা হয়েছে এবং প্রাণীর দেহে এটা সংস্থাপন করা হয়েছে। উপস্থাপন করার ফলে ওই প্রাণীগুলো স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের খুব একটা সমস্যা হয়নি। মানবদেহে যদিও এখনও পুরোপুরি এটা প্রতিস্থাপনের উপযোগী হয়নি, তবে ওনারা যেভাবে আগাচ্ছেন আশা করছি নিকট ভবিষ্যতে এটা হয়ে যাবে এবং অনেক মানুষ উপকৃত হবে। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা সফলভাবে কিডনি সংযোজন করে স্বাভাবিক জীবনযাপন করছেন, তাদের এখন আর কোনো সমস্যা হচ্ছে না। তো দেখো, আমরা আমাদের আজকে পরের যে অংশগুলো পড়বো সেখানে যেটা গুরুত্বপূর্ণ, এখানে একটা লাইন আছে দেখো, অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। আমরা জানি যাবতীয় শারীরবৃত্তীয় যে কার্যক্রম সেগুলি পরিচালিত করার জন্য মানবদেহে পরিমিত পরিমাণে পানি থাকা প্রয়োজন। তো আমরা জানি যে বৃক্কের মাধ্যমে যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় এবং এগুলো দেহ থেকে নির্গত হয়। তো এইভাবে বৃক্কের মাধ্যমে প্রস্রাবের সাহায্যেই সবচেয়ে বেশি পরিমাণে পানি মানবদেহ থেকে নির্গত হচ্ছে। এখন অতিরিক্ত পানি যদি নির্গত হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। তো বৃক্কের নেফ্রন পানিকে পুনঃশোষণের মাধ্যমে দেহে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এজন্য বলে যে অসমো রেগুলেশনে বৃক্কের অনেক ভূমিকা আছে। কারো যদি বৃক্ক বা কিডনি অকেজো হয়ে যায় তাহলে তার চোখ, মুখ এগুলো ফুলে যাওয়ার সম্ভাবনা আছে, দেহে অতিরিক্ত পানিগুলো জমে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, এমনকি তার উচ্চ রক্তচাপও হতে পারে। তারপর দেখো, বৃক্কে পাথর। আমরা অনেকেই শুনেছি যে মানুষের কিডনিতে বা বৃক্কে পাথর হয়। আসলে অনেকে বলে যে এগুলি খাওয়া দাওয়ার থেকেও হতে পারে, এছাড়াও কিছু কারণ বা লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কারো বৃক্কে পাথর হয়েছে কিনা। বিশেষ করে এই পেছনের সাইডে, কোমরের এদিকে পেছনে খুব ব্যথা হয় যাদের বৃক্ক বা কিডনিতে পাথর হয়। তবে পাথরের আকার আকৃতির উপর ডিপেন্ড করে চিকিৎসাটা। সাধারণত কিডনির প্রদাহ, প্রস্রাবে সমস্যা, কিডনিতে পাথর হওয়া এর মাঝে উল্লেখযোগ্য। কিডনি রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত পরিমাণে প্রোটিন যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং ক্ষেত্রবিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টিকেই বলা হয় বৃক্ক বা কিডনির পাথর। কিডনিতে পাথর সবারই হতে পারে, তবে দেখা গেছে মেয়েদের তুলনায় পুরুষেরই কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা বেশি বা ঝুঁকিটা বেশি থাকে। অতিরিক্ত শারীরিক ওজন, কিডনি সংক্রমণ, কম পরিমাণে পানি পান করা এবং আরও কিছু কারণ আছে যেগুলির কারণে বৃক্ক বা কিডনিতে পাথর হয়। প্রাথমিকভাবে বৃক্কে পাথর হলে তেমন কোনো সমস্যা হয় না। ডাক্তারের চিকিৎসা অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি তুমি জীবন ধারণ করো তাহলে এটা ওভারকাম করা যায়, অসুবিধা হয় না। আর যদি পাথরের আকারটা কত ছোট না বড় তার উপর ডিপেন্ড করে চিকিৎসাটা কেমন হবে। আসলে সমস্যাটা তখনই হয় যখন এই পাথরটা বৃক্কের ভেতর থেকে ইউরেটারে চলে আসে। তখন কি হয়, ওই ইউরেটারটা যখন ইউরিন ঠিকভাবে প্রবাহ করতে পারে না, তখনই প্রস্রাবে জ্বালা পোড়া হয়, সমস্যা হয়, প্রস্রাবের সাথে রক্ত যায়, অসুবিধা হয়। বর্তমানে আধুনিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সাহায্যে বৃক্কের পাথর অপসারণ করা যায়। তো এখানে বলছে সাধারণত অধিক পানি গ্রহণ করলে ঔষধ সেবনে পাথর অপসারণ করা যায়, তবে আধুনিক ইউরেটারোস্কোপিক কিংবা আলট্রাসনিক লিথোট্রিপসি অথবা বৃক্কে অস্ত্রোপচার করেও এই সমস্যাগুলো সমাধান করা যায়। ছোট অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যদি পাথর যখন ছোট থাকে তখন, অথবা
প্রাথমিক অবস্থায় যদি তুমি বুঝতে পারো যে কারো হ্যাঁ এই সমস্যাটা হয়েছে, যে তার বৃক্কে পাথর হয়েছে বা এটা ধরা পড়লে, তাহলে কি হয়, ওষুধ সেবন করলে, নিয়মিত পানি পান করলে, বিশুদ্ধ পানি, তাহলে এমনিতেই সেরে যায়, পাথরটা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যায় সেখান থেকে। তো পাথরটা যদি বড় হয়ে যায় এবং সেই পাথরটা যদি কি হয়, ইউরেটারে বা ইউরিন যে পথে প্রবাহিত হয় সেই নালীতে চলে আসে, তখনই কিন্তু সমস্যা হয়। এবং এই অবস্থায় তাহলে তোমাকে ওই আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো সেগুলো যদি ফলো না করো বা বৃক্কে যদি অস্ত্রোপচার না করো, তাহলে কিন্তু বেশ সমস্যা পোহাতে হয়। তারপর দেখো বৃক্ক বিকল, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন। নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনিতে পাথর, এই 4টি কারণে সাধারণত কিডনি বা বৃক্ক ধীরে ধীরে বিকল বা অকেজো হয়ে যায়। নেফ্রাইটিসটা কি? আসলে আমরা জানি যে বৃক্কের গঠন ও কাজকে বলা হয় নেফ্রন, এবং নেফ্রন যেহেতু অনেক সূক্ষ্ম, ওই নেফ্রন যে সমস্যাগুলো, নেফ্রনগুলো যদি কোনো কারণে আক্রান্ত হয়, কোনো সমস্যায় হয়, তখন কিন্তু ঠিকভাবে আর ইউরিন উৎপন্ন হবে না, বৃক্ক তার কাজটা ঠিকভাবে করতে পারবে না। তো নেফ্রনের যে সমস্যাটা সেটাকে বলা হয় নেফ্রাইটিস। ডায়াবেটিস একটা রোগের নাম, যেটা আমরা সমন্বয় পড়াতে গেলে তোমাদেরকে বোঝাবো। তারপরে উচ্চ রক্তচাপ এবং কিডনিতে পাথর হলে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে চিকিৎসা না নিলে। আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো হলো কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হঠাৎ কিডনি ড্যামেজ হতে পারে, অথবা যদি কারো স্ট্রং ডায়রিয়া হয়, ডায়রিয়ার কারণেও কি হতে পারে, কিডনি তাৎক্ষণিক বিকল হয়ে যেতে পারে, অথবা অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কিডনি বিকল হওয়ার অনেকগুলি কারণ আমরা আগে বলেছিলাম, যে নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর, এগুলি কারণে ধীরে ধীরে বিকল হয়, কিন্তু তাৎক্ষণিক বা দ্রুত বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে 3টা কারণে। যদি কারো বেশি বেশি রক্তক্ষরণ হয় তাহলে, যদি কারো স্ট্রং ডায়রিয়া হয় তাহলেও বিকল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং অনেক সময় আমরা যে পাওয়ারই যে ওষুধগুলো সেবন করি এগুলির কারণেও কিন্তু, এগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু কিডনি বা বৃক্ক বিকল হয়ে যেতে পারে। কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে, রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়বে, তখন রক্তের বর্জ্যদ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় পর পর রোগীকে অবশ্যই ডায়ালাইসিস করতে হবে, আর এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ডায়ালাইসিস। তো প্রথমে ডায়ালাইসিস বলতে আমরা কি বুঝি? বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করার যেই সিস্টেম বা যে উপায় বা করার নামই হচ্ছে কি, ডায়ালাইসিস। সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়। দেখো আমি এখানে ডায়ালাইসিস পদ্ধতির একটা সংক্ষিপ্ত যে চিত্র, সেই চিত্রটা এঁকে রেখেছি। মোটামুটি এটা দেখলে তুমি বুঝতে পারো, বইয়েও কালার পিকচারটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়লেও বুঝতে পারবে যে এখানে কী বোঝাতে চেয়েছে। তো দেখো প্রথমে মানুষের ধমনী শিরা দুইটার সাথে কিন্তু 2টা নল কানেক্ট করা হয়। তো ধমনী যেটা, ধমনী থেকে একটা নলের সাহায্যে আমরা কি করছি, ডায়ালাইসিস মেশিনে রক্ত প্রবাহিত করছি। আমি এখানে লিখে দিয়েছি, দেখো ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবাহিত হচ্ছে। এখানে একটা পাম্প থাকে, যখন তুমি কানেক্ট করলে ওই পাম্পটাকে চাপ দিলে কি হবে, ব্লাডগুলো এখান থেকে ধমনী থেকে কি হবে, ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবাহিত হবে। তারপরে এই ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে যখন যাবে, এই মেশিনের কি বৈশিষ্ট্য, দেখো এই মেশিনের ভেতরটা ডায়ালাইসিস ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে। তারপরে ডায়ালাইসিস টিউব যেটা, এটা আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর বিশিষ্ট ডায়ালাইসিস টিউব। আংশিক বৈষম্যভেদ্য বলতে কীরকম, আমরা জানি যে পর্দা 3 ধরনের হয়, ভেদ্য, অভেদ্য, অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য। তো এটা আংশিক বৈষম্যভেদ্য, তার মানে এর মধ্য দিয়ে ওই যে বর্জ্য পদার্থগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সেগুলো কি হতে পারবে, ওই টিউব থেকে বাইরে বের হতে পারবে। তাহলে দেখো এই টিউবটা হচ্ছে আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর বিশিষ্ট। তারপরে রক্তগুলো যখন এই ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে যাবে, তখন রক্ত থেকে ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ সমৃদ্ধ যেই ডায়ালাইসিস ফ্লুইড, সেগুলি এসে এই মেশিনের মধ্য থেকে বাইরে এসে এই পাত্রে জমা হবে, যেগুলি অনেকটা নীল বর্ণের, কারণ এগুলিতে ক্রিয়েটিনিন থাকে, এগুলি অনেকটা হালকা হলুদ, কারণ এগুলির মধ্যে ক্রিয়েটিনিন থাকে, আর ক্রিয়েটিনিনের কারণে কালারটা হালকা হলুদ হয়, হলুদাভ হয়। তারপরে যখন রক্ত থেকে এই ইউরিয়া সমৃদ্ধ বর্জ্য পদার্থগুলো অপসারিত হলো, বাকি যে রক্তগুলো সেগুলি আবার কি হচ্ছে, ডায়ালাইসিস মেশিন থেকে বের হয়ে একটা
মানুষের দেহের শিরায় প্রবেশ করছে। তো আমরা বৃক্কের বেলায়ও খেয়াল করেছিলাম যে ধমনীর সাহায্যে রক্তগুলো বৃক্কে প্রবেশ করছে। তারপর দুইটা নল বের হয়েছিল, তোমরা খেয়াল করছো যে বৃক্কে একটা নল প্রবেশ করেছিল রেনাল ধমনী, যেটা দিয়ে রক্তগুলো বৃক্কে প্রবেশ করেছিল, আর দুইটা বের হয়েছিল। একটা হচ্ছে কি রেনাল শিরা, যেটা দিয়ে আবার রক্তগুলো দেহে প্রবেশ করেছিল, আরেকটা হচ্ছে ইউরেটার, যেটা দিয়ে ইউরিনগুলো বা ইউরিয়াগঠিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে নিঃশেষণের জন্য মূত্রথলিতে গিয়ে জমা হয়েছিল। তো ঠিক যেহেতু এই জিনিসটা, এই মেশিনটা বৃক্কের কাজটাই করছে, কাজে এরও কি হবে, এখানেও প্রায় সেম প্রক্রিয়া। প্রথমে মানুষের দেহ থেকে ধমনীর সাহায্যে রক্তগুলো পাম্পের মাধ্যমে আমরা কি করব, ডায়ালিসিস মেশিনের মধ্যে নিব, মনে করো বৃক্কের মধ্যে নিলাম। তারপরে বৃক্ক যেমন কি করে নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থগুলিকে আলাদা করে এবং অবশিষ্ট রক্তগুলোকে আবার দেহে ফিরিয়ে দেয় রেনাল শিরার সাহায্যে, এখানেও আমরা এই টিউবটা গিয়ে শিরার সাথে যুক্ত করছে। তার মানে রক্তগুলো, দূষিত রক্তগুলো, নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থ মিশ্রিত রক্তগুলো এখানে গিয়ে বিশুদ্ধ হয়ে পুনরায় আবার মানবদেহে প্রবেশ করছে। এখানে একটা হাত দেখানো যাচ্ছে, ওই হাতে দেখো আমরা বললাম যে এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে শিরা। তাহলে এই যে পুরো একটা প্রক্রিয়া, একটা মানুষের পুরো রক্তগুলো মেশিনের মধ্য দিয়ে যাবে, দেন রক্ত থেকে নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থগুলি আলাদা হবে, আলাদা হওয়ার পরে আবার বিশুদ্ধ রক্তগুলো শিরার মাধ্যমে তার দেহে প্রবেশ করবে। এটা এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। যাদের প্রচুর পরিমাণ টাকা পয়সা আছে তাদের পক্ষে হয়তো বা সম্ভব এই প্রক্রিয়া অবলম্বন করে রক্তকে বিশুদ্ধ করা, জীবন ধারণ করা, কিন্তু যারা গরিব তাদের তো এটা সম্ভব না। আর তাছাড়া এই সমস্যাগুলো যাদের আছে তারা চাইলেও যেখানে সেখানে অনেক দূরে বেড়াতে যেতে পারবে না, যেখানে ডায়ালিসিস করার ব্যবস্থা নাই, তাহলে তো সে ওই ডায়ালিসিস করতে না পারলে তার প্রবলেম দেখা দিবে, হাত, চোখ, মুখ, না এগুলো সব ফুলে যাবে, তারপরে অতিরিক্ত পানি জমে যাবে, বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যাবে, খাবার ঠিকভাবে পরিপাক হবে না, আরও অনেক সমস্যা। তারপর দেখো পরের পেজে প্রতিস্থাপন। যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজ হয়ে পড়ে তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করাকে আমরা বলি কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপনটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি যে নিকট আত্মীয় যারা, যেমন বাবা, মা, ভাই, বোন, মামা, খালু, খালা, তো এদের থেকে যদি মামা, খালা এদের থেকে যদি কি করা যায়, কিডনি নেওয়া যায়, তাহলে সেটা সংস্থাপন করলে হয়। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি রিলেটিভ কারো কাছ থেকে নিচ্ছি, তবে সেখানে টিস্যু ম্যাচ করে কিনা অবশ্যই কনফার্ম করতে হবে। টিস্যু ম্যাচ না করলে কিন্তু ডাক্তার চাইলেও, তুমি মানে কোনো রিলেটিভ দিতে চাইলেও নেওয়া যাবে না সেটা, কেন সেটা কাজ করবে না ঠিক করে। আর আরেকটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ব্রেন ডেড, যারা মৃত ব্যক্তি, যার মস্তিষ্ক আর কখনোই কাজ করবে না, যে মারা গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে। তো এগুলিকে যদি মেডিকেল সায়েন্সের হেল্প নিয়ে প্রক্রিয়াজাত করা হয় তাহলে এগুলো অন্য মানুষকে ডোনেট করা যায়, দান করা যায়। তো ওই মানুষগুলো এরকম করে কিডনি প্রতিস্থাপন করে সে সুস্থ জীবনযাপন করতে পারে এবং তার সমস্যা থেকে সে পরিত্রাণ পেতে পারে। মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদানের মাধ্যমে একজন কিডনি বিকল রোগীর জীবন বাঁচানো সম্ভবপর হতে পারে, আর এতে মানবজাতি অবশ্যই উপকৃত হবে। পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি অকেজ রোগী কিডনি সংশোধনের মাধ্যমে সুস্থ জীবন যাপন করছে। আমাদের দেশেও এই কার্যক্রম সাফল্যের সাথে করা হচ্ছে, তবে আমাদের দেশে আইনগত কিছুটা জটিলতা আছে। আমাদের দেশে রক্তের সম্পর্ক নেই এমন কারো কাছ থেকে কিডনি নেওয়া যায় না, আর এই কারণে অনেক মানুষ যার টাকা আছে কিন্তু সে কেউ একজন কিডনি বিক্রি করবে বা কিডনি দিবে, ডোনেট করবে, কিন্তু সে রিলেটিভ না হলে তার কাছ থেকে নেওয়া যাচ্ছে না। সাধারণত পিতামাতা, ভাই বোন ও নিকট আত্মীয়ের কিডনির টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। অস্বাস্থ্যকর জীবনযাপন, দৈনিক অপর্যাপ্ত পানি পান করলে বা অন্যান্য নানা কারণে মূত্রনালীর রোগ দেখা দেয়, আর এই সংক্রমণ থেকেই মূত্রনালী জ্বালাপোড়া সহ নানা উপসর্গ দেখা দেয়। ডাক্তারের অতি সত্বর পরামর্শ এবং চিকিৎসা গ্রহণে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। আগে ধারণা করত মানুষ যে সব বয়সের মানুষেরই দৈনিক 8 গ্লাস পানি পান করা উচিত, মানে 2 লিটার পানি পান করা উচিত, কিন্তু বর্তমানে দেখা গেল যে না, আসলে সবার 8 গ্লাস পানি পান করতে হবে এমন কোনো কথা নেই। একজন ব্যক্তির কাজের ধরন,
বয়স, শারীরিক পরিশ্রম সে কেমন করে, সব কিছুর উপর ডিপেন্ড করে যে আসলে সে কতটুকু পানি পান করবে। তাই অতিরিক্ত পানি পান করা উচিত না, পিপাসা পেলেই পানি পান করা উচিত। সতর্কতা দেখো, অনেকে ডায়রিয়া বা বমি ছাড়াই গরমে ঘেমে গেলে ক্লান্ত অবস্থায় তেমন কোনো কারণ ছাড়াই খাবার স্যালাইন গ্রহণ করে বা পান করে। এটা একেবারেই ঠিক নয়, বিশেষ করে বয়স্ক মানুষের বেলায়। বয়স্কদের বেলায় ডায়রিয়া বা বমি ছাড়া অন্য ক্ষেত্রে অতিরিক্ত খাবার স্যালাইন বিপদ ডেকে আনতে পারে। এমনকি ডায়রিয়া বা বমি হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার স্যালাইন নেওয়া উচিত, গ্রহণ করা উচিত। সাধারণত ক্লান্তি বা ঘামের ক্ষেত্রে লেবুর রস বা সামান্য লবণ মিশ্রিত শরবতই যথেষ্ট। আর ডায়াবেটিস যদি না থাকে সে চাইলে একটু চিনিও মিশিয়ে নিতে পারবে। তারপর দেখো, মূত্রনালী সুস্থ রাখার উপায়। শিশুদের টনসিল এবং খোসপাসরা থেকে সাবধান হওয়া প্রয়োজন, কেননা সেখান থেকে কিডনির অসুখ হতে পারে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। ডায়রিয়া ও রক্তক্ষরণ ইত্যাদি দ্রুত চিকিৎসা করতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে এবং ব্যথা নিরাময়ের ঔষধ যথাসম্ভব পরিহার করা প্রয়োজন। পরিমাণ মতো বা পরিমিত পরিমাণে পানি পান করা লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। আমরা একটা কথা আছে, প্রতিরোধ অপেক্ষা প্রতিকার শ্রেয়। তুমি যদি আগে থেকেই চেষ্টা করো যে না আমি সঠিক জীবনযাপন করব, তাহলে অবশ্যই তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন কেউ আক্রান্ত হওয়ার পরে ট্রিটমেন্ট করাটা কিন্তু সেটা ট্রিটমেন্ট করতে গেলে ভালো হয়েও যেতে পারে, নাও হতে পারে। কিন্তু তুমি তো আগে থেকেই যদি চিন্তা করো যে না আমি এই নিয়মকানুনগুলো মেনে চলবো, তাহলে তো তুমি ওই সমস্যাগুলো বা ওই ধরনের রোগগুলো থেকে আগে থেকে কি নিরাপদ থাকতে পারবে, দূরে থাকতে পারবে। তারপরেও ইনকেস যদি কেউ কোনো ধরনের সমস্যায় ভোগে, তাহলে অবশ্যই সময় মতো ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে এখন কিডনি চিকিৎসা সহ সব চিকিৎসাই মোটামুটি সফলতার সাথে করা যায় এবং আরোগ্য লাভ করা যায়। তো বৃক্কের অধ্যায়টা আসলে নবম দশম শ্রেণীর জন্য এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজেই সবাই অধ্যায়টা ভালো করে বাসায় পড়বে। এরপরে আমরা আমাদের সমন্বয় ও নিঃসরণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা শুরু করব। দেখি কালকে হয়তো বা ওই অধ্যায় থেকে একটা ক্লাস নিব আমি। আর সমন্বয় নিঃসরণ অধ্যায়টা তোমরা ক্লাস 8-এই পড়েছিলে, তোমাদের সেখানে ছিল যে একটা উদ্ভিদের বেলায় সমন্বয় জিনিসটা আসলে কি, যে অনেকগুলো কাজের একটা কাজের জন্য যাতে আরেকটা কাজের বাধা বা বিঘ্ন সৃষ্টি না হয় বা সবগুলো কাজ যাতে সুন্দরভাবে হয়, এটাকে আমরা বলছি সমন্বয়। উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জীবনেই সমন্বয় পরিলক্ষিত হয়। উদ্ভিদের জীবনে তুমি দেখবে যে ওদের জীবনে যে পর্যায়গুলো এগুলি একটার পর একটা পর্যায়ক্রমে হচ্ছে, বাট একটার জন্য আরেকটার কোনো সমস্যা হচ্ছে না। তো মানব দেহে বা জীবদেহেও বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্র আছে, প্রত্যেকটা তন্ত্র তার নিজ নিজ কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে সম্পন্ন করছে এবং একটা তন্ত্রের জন্য অন্য তন্ত্রের কোনো প্রবলেম বা সমস্যা হচ্ছে না। আমরা পরের ক্লাসে তাহলে সমন্বয়ের অধ্যায় সম্পর্কে পড়ব। উদ্ভিদের যে সমন্বয় সেখানে তোমরা কতগুলো হরমোনের কথা পড়ছিলা, জিবরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন এগুলো ছিল। তারপরে মানুষের বেলায় কতগুলো হরমোনের কথা ছিল। তো এই প্রথম দিকের বর্ণনাগুলো যেহেতু ক্লাস 8 কেন্দ্রিক, এগুলো তোমরা নিজেরা দেখলেই পড়বে। আর যেহেতু এই পরীক্ষা তো চলে আসছে, এর মধ্যে আসলে খুব একটা সময় নেই যে বেশি ক্লাস নেওয়ার। তো কালকে একটা ক্লাস নিব, সেই ক্লাসে আমি চেষ্টা করব যে শেষাংশ যেগুলো তোমরা আগে পড়োনি ওই টাইপসের অংশগুলো পড়িয়ে দেওয়ার জন্য। যেগুলো আগে থেকে জানো সেই অংশগুলো নিজেরা ঠিকভাবে বাসায় পড়ে নিও। এরপর যদি কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বা তোমাদের আমানা ম্যাডামকে ফোন করে জেনে নিতে পারবে। সবাই ভালো থেকো, বাসায় থেকে পড়াশোনা করবে, করোনাকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।